তাহলে গৌড় রাজ্যের রাজধানী, আমরা সাধারণ জ্ঞানের সলিউশন দেখব। এইদিকে দেখো, তাহলে এটা বলছি কি, গৌড় রাজ্যের রাজধানী কোথায়, তাই না? তাহলে গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশন দেওয়া আছে 4টা। ক হচ্ছে বিক্রমপুর, খ কর্ণ সুবর্ণ, আর গ হচ্ছে কি বলতো ভাই, পুণ্ডনগর, আর একটা কি বরেন্দ্র। এই গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কি বলতো ভাই? কর্ণ সুবর্ণ, মনে থাকবে? এইটা এইটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো কর্ণ সুবর্ণ মানে কি, ওটা কোথায় ছিল? মুর্শিদাবাদে না? গৌড়, দেখো গৌড় রাজ শশাঙ্ক কোন শতকে শাসন করে? এর মনে আছে তো? 6ষ্ঠ শতকে। কত শতকে বলো তো ভাই? ষষ্ঠ, ষষ্ঠ না? এবার দেখো তো ভাই, প্রাচীন বাংলার বঙ্গ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই বঙ্গ শব্দটি কে দিছে বলো তো ভাই? চীন, চীন, চীনা শব্দ। এটা কি শব্দ? চীনা। ওই যে চীনের কে ছিল বলো? চীনের যারা আসছিল, পর্যটক আসছিল না, তারাই তো নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, ওনারাই নিয়ে আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা তো একটু পরে আসতেছে, এটা হাইড করছি আর কি। এখন গেল, এখন দেখো তো ভাই, এখন বঙ্গ 4 নম্বর দেখো তো ভাই। 4 নম্বর যদি তোমাদের বলি, এখানে কি হবে? 4 নম্বর, বঙ্গরাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? বঙ্গরাজ্যের পাওয়া যায় হচ্ছে গোপালগঞ্জে। কোথায় বলো তো? গোপালগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, গোপালগঞ্জে পাওয়া যায়, গোপালগঞ্জে, মনে থাকবে। কি ব্যাপার, বলো বলে লেখে না কেন? আচ্ছা, গোপালগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তো ভাই, পুন্ডু জনপদের বর্তমান নাম কি বলো তো ভাই? পুন্ডু জনপদের বর্তমান নাম মস্তানগড়, মস্তানগড়, ঠিক আছে। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, মিলাও মিলাও। তাহলে পুন্ডু জনপদের বর্তমান নাম হচ্ছে কি বলতো? মস্তানগড়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নিচে যাই, পুন্ডু জনপদের রাজধানী কোথায় ছিল? পুন্ডু জনপদের রাজধানী কোথায় ছিল বলো তো ভাই? পুন্ডু নগর, জনপদ ছিল পুন্ডু, আর পুন্ডু নগর। এদিকে দেখো পুন্ডু নগর, এই যে ঘুরে আসলাম কাল, তাই না? পুন্ডনগর তোমরা গেলে দেখতে পাইতে আর কি। পুন্ডনগর দেখে গেলাম, ধ্বংসাবশেষ, সবকিছু ইটের স্তূপ হয়ে আছে, এবং ঠিক আছে খালি নিচের অংশ সবকিছু ধ্বংস হয়ে গেছে আর কি। তারপরে কাল দেখে আসলাম হচ্ছে, না সমস্যা নাই, ওই যে গোবিন্দ ভিটা, করতোয়া নদীর উপরে শিলাঘাট দেবীর ঘাট, এগুলো সবকিছু দেখে আসলাম। দেখো, পুন্ডনগর পরবর্তীকালে কি নামে পরিচিত হয়েছিল বলো? পুন্ডনগর পরবর্তীতে পরিচিত হয়েছিল বলো? মস্তানগড়, তাই না? এখন তো আমরা মস্তানগড় নামই জানি। আচ্ছা, মস্তানগড়। এরপরে দেখো তো ভাই, মস্তানগড় ব্রাহ্মী লিপি কোন জনপদের নির্দেশন বলো তো ভাই? পুন্ডু জনপদ, পুন্ডু জনপদ, পুন্ডু। কোনো সমস্যা? আচ্ছা, এবার দেখো তো ভাই, হরিকাল জনপদের অবস্থান কোথায় ছিল? মনে আছে তোমাদের হরিকাল জনপদের অবস্থান কোথায় ছিল? হ্যাঁ, এই হরিকাল জনপদের অবস্থান কোথায় ছিল মনে আছে? হরিকাল জনপদের অবস্থান ছিল হচ্ছে তোমার কি দেখো তো ভাই, এখানে দেওয়া আছে দেখো তো, পূর্ব বাংলাদেশ। হরিকাল জনপদ ছিল সিলেট আর চট্টগ্রাম, সিলেট আর কি চট্টগ্রাম। আর সমতট বললে হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। হরিকাল বললে একবারে পূর্ব প্রান্ত। পূর্ব প্রান্তে কি আছে বলো তো? কুমিল্লা। পূর্ব প্রান্তে কুমিল্লা আছে। পূর্ব প্রান্তে একবারে বাংলাদেশের ম্যাপে দেখবা চট্টগ্রাম বিভাগ আছে, সিলেট বিভাগ, দুই পাশে গেছে। তাহলে এই যে যদি বলে সিলেট এবং চট্টগ্রাম, এটা হচ্ছে হরিকাল জনপদ, পূর্ব প্রান্ত একবারে। সমতটের রাজধানী বড় কামতা কোন এলাকায় অবস্থিত? এই সমতট, সমতটের বলেছি। সমতট কোনটা কোনটা নিয়ে গঠিত বলো তো ভাই? বলো। সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। কুমিল্লার কি নোয়াখালী, ঠিক আছে। এর রাজধানী ছিল কুমিল্লাই, বড় কামতা হচ্ছে কুমিল্লাই অবস্থিত। সমতট জনপদ কোন, এই কোন নদীর তীরে অবস্থিত? দেখো, গঙ্গা,
ভাগীরথী। সমতট জনপদ কোন নদীর তীরে বিস্তৃত ছিল? গঙ্গার কি ভাগীরথী, মনে থাকবে? আচ্ছা 11 নম্বর গেল। এরপরে যদি দেখি হচ্ছে 12 নম্বর, এই বরেন্দ্র কোন জনপদের অংশ ছিল? ভাগীরথী নদীতে মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ হ্যাঁ আপনি করান তাহলে সমতট তো কুমিল্লা। আচ্ছা এখন একটু বলি, এইদিকে দেখো, সমতট ঠিক আছে, কুমিল্লা এখন মনে হচ্ছে যে ভাই এরা কোথায় থেকে আসলো। দেখো পদ্মা নদী না, যমুনা না, ব্রহ্মপুত্রও না, ওই এলাকাতে নাই কিন্তু। ঠিক আছে, এই প্রশ্নটা আমি কনফিউজ, এটা পরে তোমাদের আবার জানাবো, ঠিক আছে? কারণ ভাগীরথী নদীতে আছে মুর্শিদাবাদ দিয়ে চলে গেছে, সেই মনে করো ওই তোমার হচ্ছে ব্রহ্মপুত্র, কারণ পুরাতন ব্রহ্মপুত্র না, পুরাতন ব্রহ্মপুত্র যায়নি, পুরাতন ব্রহ্মপুত্র গেছে হচ্ছে ময়মনসিংহ দিয়ে, ওখানে তোমার যে সিলেটের ওখানে আজমেরিগঞ্জের ওখানে মিলিত হয়েছে আর কি, বুঝে গেছে? ওই এলাকাতে নাই কোনো, পদ্মাও নাই, যমুনা নাই, ব্রহ্মপুত্রও নাই, পুরাতন ব্রহ্মপুত্রও নাই। ঠিক আছে, সমতট হচ্ছে কুমিল্লা এবং হচ্ছে যমুনার নাম ধারণ করে আসছে। হ্যাঁ এটা গেছে হচ্ছে তোমার কার মধ্যে আমি বলি, তোমার হচ্ছে জামালপুর, নেত্রকোনা, তারপর কিশোরগঞ্জ, নেত্রকোনা না, এই যে জামালপুর, শেরপুর, তারপরে কিশোরগঞ্জ, এখানে দেওয়া যায় তোমার আজমেরিগঞ্জ, একবারে ওই যে তোমার হবিগঞ্জের ওখানে মিলিত হয়েছে আর কি। এটা উত্তরাংশে অবস্থিত বাংলাদেশের। আর এই যে তোমার সমতট আছে হচ্ছে কুমিল্লার কোথায় বলো তো ভাই? নোয়াখালী। ঠিক আছে। আচ্ছা বরেন্দ্র কোন জনপদের অংশ ছিল? এদিকে দেখো তো, বরেন্দ্র কোন জনপদের অংশ ছিল? বরেন্দ্র কোন জনপদের অংশ ছিল বলো? বঙ্গ। ঠিক আছে। আচ্ছা গরু কিন্তু সাবা নবাবগঞ্জ পর্যন্ত ওইদিকে। এখন দেখো, এখন হচ্ছে বরেন্দ্র ভূমি কোন জেলার, কোন কোন জেলার মধ্যে বিস্তৃত বলো তো ভাই? বরেন্দ্র ভূমি 13 নম্বর দিনাজপুর, বগুড়া কি রাজশাহী। এই যেখানে ছিল হচ্ছে হবে হচ্ছে দিনাজপুর, বগুড়ার কি রাজশাহী। আচ্ছা পরেরটাতে যাই। এখন আমরা দেখলাম 14 নম্বর, তাম্রলিপ্তের পানকেন্দ্র কোথায় ছিল? তাম্রলিপ্তের পানকেন্দ্র ছিল কোথায় বলতো? তামলুক। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তো ভাই, চন্দ্রদ্বীপ জনপদের বর্তমান নাম কি ভাই? চন্দ্রদ্বীপ বর্তমান নাম হচ্ছে কি বলতো ভাই? বরিশাল না? বরিশালের পূর্ব নাম হচ্ছে কি? চন্দ্রদ্বীপ। গৌড় রাজ্যের প্রাচীন নাম কি ছিল বলতো ভাই? লক্ষণাবর্তী, মনে থাকবে? ঠিক আছে, গৌড় রাজ্যের প্রাচীন নাম ছিল লক্ষণাবর্তী। দেখবো এটা ধরনের লক্ষণাবর্তী অনেক সময় লেখা আছে, এটা যেন মনে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো। এরপরে আছে দেখো তো, ধর্মদীপ্ত কোন রাজ্যের রাজা ছিল? ধর্মদীপ্ত 17 নম্বর। ধর্মদীপ্ত ছিল বঙ্গ রাজ্যের রাজা। কোন রাজ্যের? বঙ্গ। এই সমতটের প্রধান দেব পর্বত কোথায় অবস্থিত? সমতটের প্রধান দেব পর্বত কোথায় অবস্থিত বলো তো ভাই? কুমিল্লার লালমাই পাহাড়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই প্রশ্ন দেখো তোমায় যদি একটু ইয়া থাকে আর কি, নলেজ থাকে, তুমি পারবা ভাই। সমতট আসলে কুমিল্লার কি মেলা বলো? কুমিল্লার নোয়াখালী। আর কুমিল্লার লালমাই পাহাড় মানে লালমাই যেটা পাহাড়, আমরা যেমন পাহাড়পুর ঘুরে আসলাম ওরকমই আর কি, ওখানে ওদের ধ্বংসাবশেষ আছে, ওগুলাই ছিল আসলে কি সমতটের দেখো প্রধান দেব পর্বত। বুঝতে পারছো? তো কুমিল্লার লালমাই পাহাড়। প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা কোনটি? এই প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা হচ্ছে কোনটা ছিল বলো তো ভাই? 19 নম্বর, পুণ্ড। সবচেয়ে সমৃদ্ধ ছিল পুণ্ড। ঠিক আছে, বাংলার রাজধানী ছিল, বিভিন্ন রাজ্যের রাজধানী ছিল। এরপরে যদি আসি ভাই এদিকে দেখো তো, এরপরে বলছে হচ্ছে 20 নম্বর, গৌড়ের কর্ণ সুবর্ণ কোথায় অবস্থিত? এই গৌড়ের কর্ণ সুবর্ণ এখন কোথায় অবস্থিত? এখন বলো তো, কর্ণ সুবর্ণ বললাম না? মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল কর্ণ সুবর্ণ, মাকসুদাবাদ ছিল, এবং ওই কর্ণ সুবর্ণ বলা হয় গৌড়ের, এই যে কর্ণ সুবর্ণ। ঠিক আছে, ওই জায়গায় রাজধানী ছিল আর কি। কোন রাজধানী? গৌড়ের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার মধ্যে। এই হরিগল জনপদের বিস্তার কোন এলাকায় ছিল? সিলেট থেকে কি বলতো পূর্বাংশ, যেটা তো একবার দেখালাম, মনে থেকে জানো। তাহলে 21 নম্বর হবে সিলেট থেকে কি বলতো ভাই? চট্টগ্রাম। সিলেট থেকে চট্টগ্রাম এটা হবে। ঠিক আছে। আচ্ছা, সমতটের শালবন বিহার কোন স্থানে অবস্থিত?
সমতটের শালবন বিহার, এখানে দেখো তো ভাই সমতট মানে জানোই তো, এই চারটা অপশনের মধ্যে কুমিল্লার কোথায় ছিল সমতট বলো? নোয়াখালী। তাহলে এখানে তো নোয়াখালী নাই, কিন্তু সমতট নোয়াখালী থাকলে অপশন হবে না। শালবন বিহার, ওই বিহার মানে ওই যে ধ্বংসস্তূপ, ওখানে সবাই আর কি শিক্ষা সফরে যায়, ওই এলাকার অনেকেই দেখতে যায়, যেমন পাহাড়পুর যেরকম অবশেষ পাওয়া যায়, ঠিক ওরকম পাহাড়ের মতো আর কি। সমতটের শালবন বিহার, ওইখানে একটা বিহার আছে বৌদ্ধ বিহার, ওটা হচ্ছে কুমিল্লাতে অবস্থিত। ঠিক আছে, শালবন বিহারই কুমিল্লাতে অবস্থিত। গৌড় রাজ্য কোন শতকে স্বাধীন ছিল? এই গৌড় রাজ্য কোন শতকে স্বাধীন ছিল বলো তো ভাই? 6ষ্ঠ শতকে। কোন শতকে? 6ষ্ঠ শতকে। এই বঙ্গরাজ্যের রাজা গোপচন্দ্র কোন ধরনের শাসক ছিল? গোপচন্দ্র নৃপতি। বঙ্গরাজ্যের রাজা গোপচন্দ্র নৃপতি ছিল। ঠিক আছে, নৃপতি। যেমন রাজা কারো উপাধি থাকে, কারো থাকে নৃপতি, না সেরকম। সম্রাট ছিল না, সম্রাট ছিল ওই ইয়ার আর কি মুঘলরা, মানে ওর আন্ডারে অনেক নৃপতি রাজা অনেকেই ছিল, মহারাজা। সম্রাট মানে হচ্ছে সবার মনে করো আর কি প্রধান। ঠিক আছে, আচ্ছা। প্রাচীন বাংলার জনপদগুলো কিভাবে শাসিত হতো ভাই? প্রাচীন বাংলার জনপদগুলো শাসিত হতো স্থানীয়ভাবে। কিভাবে? এখন কি তোমার এই যে বাংলা একজনের শাসন করতেছে, তেমন কি যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল? এখানে যদি কোনো অকারেন্স ঘটে, ওই দূর থেকে আসে এখানে শাসন করা সম্ভব প্রত্যেকটা জায়গায়? তো এখানে স্থানীয় মনে করো ওই নিয়োগ দিত প্রতিনিধি, তারা হচ্ছে কি শাসন করতে, বুঝতে পারছো? জনপদগুলো এই জনপদে এরকম। তাম্রলিপি কোন নামে পরিচিত হয়ে, দেখো তাম্রলিপ্ত কোন নামে পরিচিত হতে থাকে? তাম্রলিপ্ত কি বলো ভাই? দণ্ডভুক্তি। কি ভুক্তি? দণ্ডভুক্তি নামে পরিচিত হয়। এরপরে যদি যাই এদিকে দেখো, এরপরে হচ্ছে গেলাম এই সাধারণ জ্ঞান কি শেষ? না আছে, আছে দুইটা। প্রাচীন বাংলার কোন জনপদ ছিল শক্তিশালী বলো তো ভাই? পারবা বলো তো কেউ? এই প্রাচীন বাংলার কোন জনপদ শক্তিশালী ছিল বলো? গৌড় ছিল সবচেয়ে শক্তিশালী। না না, গৌড়। ঠিক আছে, গৌড় সবচেয়ে শক্তিশালী ছিল। হ্যাঁ, কারণ এখানে শক্তিশালী শাসকেরা শাসন করত। প্রাচীন বাংলায় কোন ধরনের ভূমি দিয়ে গঠিত ছিল বলো তো? প্রাচীন বাংলা বেশিরভাগই ছিল জলাভূমি। নৌকা পথে যাতায়াত করতো। কি পথে? নৌপথে, আগে রাস্তা ছিল না। ক্লিয়ার? এরপরে যাই দেখো সাধারণ জ্ঞানে যাও। এই দেখা যাচ্ছে না? আরো ইয়া করব, এই যে জুম করলাম। ঠিক আছে ভাই, উইঘুর দেখা যায়? জি ভাইয়া। উইঘুর হচ্ছে চীনের একটা কিসের বলো তো ভাই? উইঘুর হচ্ছে চীনের একটি সম্প্রদায়, যা জিনজিয়াং প্রদেশে অবস্থিত। কি? জিনজিয়া প্রদেশে অবস্থিত। তুর্কি জাতি। আর কি জাতি ভাই বলো তো ভাই? তুর্কি। তাহলে কি হবে বলো তো? জিনজিয়াং প্রদেশ এই অবস্থিত, এবং এই চীনের সম্প্রদায় উইঘুর। আর কিন্তু মুসলিম, গত কয়েক বছর থেকে চীন সরকার এদের খুব দমন পীড়ন করতেছে, এই জন্য আলোচনায় আসছে আর কি। ঠিক আছে, দমন পীড়ন কি? এরা মুসলিম জাতি এবং এর মধ্যে তুর্কি বংশভূত বেশি আর কি, মানে তুরস্কের যে বংশভূত, এই জন্য এরা স্বাধীনতা একটা রাজ্য, মানে স্বাধীন দেশ, ওদের মুসলিম দেশ, এরকম একটা তাদের মধ্যে টেন্ডেন্সি আছে। এই জন্য চীন সরকার সবসময় এদের দমনে ব্যস্ত থাকে। চীন ভাঙা যাবে বলে সবসময় এদেরকে প্রচুর অমানবিক অত্যাচার চালানো হয় আর কি। ঠিক আছে, তাহলে জিনজিয়া প্রদেশে, বা জিনজিয়া বলে অনেকে, জিনজিয়ান প্রদেশ, যাই হোক, চীনের একটি সম্প্রদায়। এটা উইঘুর তাহলে কি? মুসলিম সম্প্রদায়, ওদের একটা উপজাতি আর কি চীনের, বুঝতে পারছো? এটা মুসলিম সম্প্রদায়ের। পরে যাই, পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ভাই? পূর্বে থাইল্যান্ডকে শ্যামদেশ বলা হয়তো। কি দেশ? থাইল্যান্ডকে বলা হয়তো কি দেশ বলো তো ভাই? শ্যামদেশ। ঠিক আছে, থাইল্যান্ডকে বলা হয়তো শ্যামদেশ, শ্যাম। আর শাম বলা হয়তো কিন্তু সিরিয়া, ওই যে
মনে রাখবা শাম কিন্তু আলাদা। শাম মানে হচ্ছে সিরিয়া, জর্ডান, লেবানন, আর আরেকটা হচ্ছে ইরাক। এই সব কিছু মিলা আর আরেকটা হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন এগুলা সব কিছু মিলাকে বলা হয়তো সামদেশ, কিন্তু সেটা হচ্ছে শ্যাম। ভাই একটু ভালো করে দেখো, শ্যাম বানানটা একটু দেখো। এই যে শ্যাম, দেখতে পাইছো? জি ভাইয়া। শ্যাম, ঠিক আছে। তাহলে শ্যাম দেশ বা সেতু হস্তির দেশ বলা হয়তো থাইল্যান্ডকে। এই মালয়েশিয়ার এদিকে দেখো তো ভাই, পূর্ব নাম ছিল মালয়। ইন্দোনেশিয়া ছিল দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া। তার প্রশ্ন হচ্ছে ভাই ইন্দোনেশিয়ার নাম এরকম হলো কেন? এই নেদারল্যান্ডকে লোকদের বলা হয়েছে ডাচ, ওরা উপনিবেশ ছিল ইন্দোনেশিয়ায়। থাইল্যান্ডকে বলা হচ্ছে শ্যাম দেশ। মায়ানমারকে পূর্ব নাম কি ছিল বলো তো ভাই? বার্মা, ঠিক আছে। এরপরে আসি, এগুলো একটু মনে রাখবা। আধুনিক তুরস্কের জনক ভাই, আধুনিক তুরস্ক হচ্ছে কামাল পাশা। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে এইদিকে দেখো তো ভাই, তুরস্ক ছিল কিন্তু অটোম্যান সাম্রাজ্য, অনেক বড় সাম্রাজ্য ছিল। এরা জার্মানির পক্ষে অবলম্বন করে কি করে, তুরস্ক হেরে যায়। তখন ওই সব অটোম্যান সাম্রাজ্যকে ওই যারা জয়ী হয় মিত্রপক্ষ, তারা টুকরো টুকরো ভাবে বিভক্ত করে ফেলে। এই তুরস্ককে বিভক্ত করতে চাইছিল, তখন কামাল পাশার নেতৃত্বে তুর্কি জাতি মেলা সেই সময় একটা ভঙ্গুর অর্থনীতি নেয়, তুরস্ক আবার মাথা করে দাঁড়ায়। কিন্তু কামাল পাশা তখন ওদেরকে, ওই পশ্চিমাদের যেহেতু ইসলাম বিরোধী, ওদের জন্য কামাল পাশা কিন্তু অনেক ধরনের ইয়া করছে, ইসলাম ধর্ম তো উঠাই দিছে দেশ থেকে, এরকম আর কি অনেকগুলো ইয়া করছে আর কি। অনেক যারা হচ্ছে সৈনিক সেই সময় যুদ্ধ করেছে ওদেরকে মেরে ফেলছে, মানে বিতর্কিত আর কি অনেকটা। তারপরেও তখন তুরস্কের হাল যদি না ধরতো তাহলে তুরস্ক দেশ হয়তো থাকতো না। এই জন্য তারপরেও কামাল পাশাকে কি বলা হয় বলো তো ভাই? আধুনিক তুরস্কের জনক। পৃথিবীর ক্ষুদ্র মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া, মনে আছে? আর বৃহত্তম মহাদেশ কি বলতো? এটা হচ্ছে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। বৃহত্তম মহাদেশ এশিয়া, আর ক্ষুদ্রতম হচ্ছে কি বলতো ভাই? অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়ার একটা নাম অস্ট্রেলিয়া, তাই না? ক্ষুদ্রতম, মনে থাকবে? মুজফ্ফর শুনতে পাচ্ছ? নাই ভাইয়া, নামাজ পড়তে গেছে মনে হয়। ও তুমি একা আছো নাকি? আচ্ছা, যাও, সমস্যা নেই। এরপরে দেখো তো, পৃথিবীর ক্ষুদ্রতম গেল, তাই না? আচ্ছা, এরপরে যদি যাই আমরা, এরপরে কয় নম্বর ছিল? 5 নম্বর। 3 জানুয়ারি 2020 যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইরানি জেনারেলের নাম। এটা যখন আমরা পড়তেছি 2024 সালে, সেই সময়ের প্রশ্ন যখন সেট করা হয়েছিল, এটা ছিল 2020 সালের রিসেন্ট ঘটনা, তাই এটা আমাদের দরকার নাই। তারপরে জানা রাখি কাসেম সুলাইমানি সেই সময় খুব আলোচনা বিষয় ছিল, বুঝতে পারছো? দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে বা ওই যে ক্ষেপণাস্ত্রের সাহায্যে মেরে ফেলা হয় কাসেম সুলাইমানি, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র আর কি। এরপরে যদি আমরা দেখি 5 নাম্বার, আফগানিস্তানের প্রধান ভাষা কি বলতো ভাই? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে কি? পশতু। ভাই আফগানিস্তানে যতগুলো জনপদ আছে বা যত হচ্ছে কি আছে বলতো ভাই, লোক আছে, তার বেশি অধিকাংশই কোন জনপদ বলতো ভাই? ম্যাক্সিমামই পশতু ভাষায় কথা বলে। কি ভাষায়? পশতু, ঠিক আছে। এলটিটিই হলো হচ্ছে, এদিকে দেখো ভাই, শ্রীলঙ্কা একটি বিচ্ছিন্নবাদী দল। এই এলটিটি কি করছিল জানো? এলটিটির হচ্ছে এদিকে দেখো, আর ফুল মিনিং হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলম, বা তামিল টাইগার বলা হয়। শ্রীলঙ্কা একটি বিচ্ছিন্নবাদী, দেখো শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নবাদী, মানে শ্রীলঙ্কাকে বিচ্ছেদ করতে চাইছিল এই তামিল টাইগাররা। ওই উত্তর অংশে এরা স্বাধীনতা ঘোষণা করতে চাইছিল, কারণ ওইদের সাথে তামিল যারা আছে, তামিলের সংস্কৃতির অনেক মিল ছিল। কিন্তু এটা অস্ট্রেলিয়ার সেনাবাহিনী বা অস্ট্রেলিয়ার যারা বিভিন্ন জনপদের মানে লোক ছিল, যারা বেশি সংখ্যক ছিল সিঙ্গলি, তারা এটা মেনে নেয়নি। এদের সাথে বহুদিন ধরে যুদ্ধ চলতে থাকে আর কি। এই শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নবাদী উগ্র গেরিলা সংগঠন ছিল। তারা শ্রীলঙ্কার উত্তর অঞ্চলে অবস্থান করে উত্তর এবং পূর্বাংশ নিয়ে পৃথক ও স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের লক্ষ্যে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল, যা এদিকে দেখো তো ভাই শ্রীলঙ্কায় তামিল ইলম নামে পরিচিত। কি নামে পরিচিত? তামিল ইলম,
এছাড়া দেখো তো এলটি তামিল টাইগার্স নামে সর্বাপেক্ষা পরিচিত, অনেকে তামিল টাইগার্স বলে। এই শ্রীলঙ্কার মানুষ এদের নিয়ে অনেক প্রচুর ভুগিছে। অবশেষে শ্রীলঙ্কার সেনাবাহিনী এদেরকে পরাজিত করছিল। নামের সর্বাপেক্ষা পরিচিত হয়ে আসছিল। দেখো সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে দেখছো? মে 1900 কত সালে বলো তো? 76 সালে। বুঝতে পারছো? এই 76 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান ছিল, দেখো মনে রাখবা যে এর প্রধান কে ছিল, মনে রাখবা এটা কি বলতো? ভেল্লু পিল্লাই। ভেলু পিল্লাই, ঠিক আছে? এখন দেখো 2009 সালে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধের অবস্থায় নিহত হয় যে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সাথে এই ভেল্লু পিল্লাই। দেখো ভেলু পিল্লাই আর মদত দিচ্ছিল এদের হচ্ছে ভারত, অস্ত্রপাতি এগুলো ভারত দিচ্ছিল। এই জন্য শ্রীলঙ্কার লোকজন সাথে ভারতের বিরোধ, ভারতের সাথে সম্পর্ক ভালো নয়, উপরে যতই ভালো থাকুক। শ্রীলঙ্কার সেনাবাহিনী এদের হটায় দেয়, দেশে শান্তি নিয়ে আসে। এই তাস কোন দেশের সংবাদ সংস্থা মনে আছে তো? রাশিয়া, তাস, তাই না? এখন দেখো তো ভাই, এই যে ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার, আচ্ছা এটা পরে আসতেছি। এরপরে দেখো তো 9 নম্বর, মিলাচ্ছ? জি ভাইয়া। সঠিক অ্যান্সারটা দিয়ে দেও, হ্যাঁ, পাশে ওদের। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালয়েশিয়া, কি মালদ্বীপ, মনে আছে? কারণ পানির উচ্চতা যদি কত মিটার, 3 মিটার উচ্চতা যদি বাড়ে বা 2-3 মিটার, তাহলে মালদ্বীপের আর কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু মালদ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না, অন্য দেশে ভূমি খোঁজ করতেছিল আর কি তারা, কেনার জন্যে নিজের দেশের। এবং সেই সঙ্গে এই মালদ্বীপের যেহেতু দ্বীপরাষ্ট্র, এই যে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়তেছে, পোলার আইস গলে যাচ্ছে, গলে যাওয়ার ফলে পানির উচ্চতা বেড়ে মালদ্বীপ তো একটা পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই জন্যে পানির নিচে বৈঠক করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে মালদ্বীপ। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি ভাই? আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কি বলতো? রাশিয়া, তাই না? এর আয়তন কত দেখছো? 1,70,242 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 11%। এখন বলো তো ভাই, রাশিয়াকে ইউরেশিয়ান নামে পরিচিত কেন? এর অধিকাংশই আছে ভূমি এশিয়া মহাদেশে, আর এর রাজধানী আছে কি ইউরোপ মহাদেশে। 2 মহাদেশ মিলে আছে, এই জন্য বলা হয় কি বলতো ভাই? ইউরেশিয়া। ইউরেশিয়া, মনে থাকবে? তাহলে আয়তনের দিক থেকে কি বলতো? বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। তাহলে আমরা প্রথম পেজ শেষ করলাম, দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে যদি দেখি কি আছে, এই লেখা কি দেখা যাচ্ছে এতটুক? তাহলে আর বেশি বড় করলাম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো, ওই যে রাশিয়া পড়াচ্ছিলাম, দেখো তো এটি রাশিয়াতে কয়টা সময় আছে জানো? 9টা সময় জোন আছে, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি 9ম অবস্থানে আছে। রাশিয়া দেখো কত বড়, বাংলাদেশের চেয়ে প্রায় 117 গুণের মতো বড়। তারপরেও জনসংখ্যা কিন্তু বাংলাদেশের চেয়ে কম, 12 কোটি মেবি। রাশিয়ার রাজধানী দেখো তো ভাই, এই রাশিয়ার রাজধানী কিন্তু এখন মস্কো। আগে ছিল কিন্তু কি বলতো ভাই? সেন্ট পিটারবার্গ ছিল আগে। রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবল। রাশিয়ার সর্বোচ্চ শিখর এলব্রুস। রাশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে লেনা নদী, এটা মনে রাখবা। এই মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে বলতো? এখন দেখো, আগে ছিল যুগোস্লাভিয়া, এখন কিন্তু নাই। মাদার তেরেসা 1910 সালে তৎকালীন যুগোস্লাভিয়া ভেঙে একসাথে 6টা না 7টা দেশ হয়েছে। একটা আলবেনিয়া, তারপরে হচ্ছে সার্বিয়া, ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে এই যে বসনিয়া হার্জেগোভিনা, যাকে এরকম আর কি। এর মধ্যে সেই সময় যখন মাদার তেরেসা জন্মগ্রহণ করে, ওর নাম ছিল যুগোস্লাভিয়া। কি ছিল? যুগোস্লাভিয়া। তোমাদের এটা পড়াইছিলাম। এর নেতা ছিল বাংলাদেশের সংসদে প্রথম কোন বিদেশি রাষ্ট্রপতি ভাষণ দেয়? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো, ঠিক আছে? এটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করে। কোন পরিবারে জন্মগ্রহণ করে? আলবেনীয়। কিন্তু যেখানে জন্মগ্রহণ করে সেই স্থানের নাম ছিল মেসিডোনিয়া। এই কিন্তু আলবেনিয়ার একটা দেশ আছে, কিন্তু জাতিতে সে আলবেনীয়। এখন আলবেনিয়া, বোঝা গেছে? জন্মগ্রহণ করে, ঠিক আছে? মেসিডোনিয়ার কাছে আর কি।
তাহলে এখানে যেহেতু মেসিডোনিয়া অপশন নাই, তাহলে দেবো কি বলো তো ভাই, আলবেনিয়া। হ্যাঁ, তো 1928 সালে কলকাতায় আসে আর কি। 1997 সালে 5 সেপ্টেম্বর, দেখো তো 5 সেপ্টেম্বর মারা যায়। এ হচ্ছে মানব সেবায় অনেক কাজ করেছে, এই জন্য বলা হয় তো মাদার তেরেসা। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয় করছে? কিছুক্ষণ আগেই পড়ালাম না, মালদ্বীপ। এবং সেই সঙ্গে সমুদ্রের নিচে কি করছে বলো তো ভাই, মন্ত্রিসভা বৈঠক করছে। কেন করছে এটা? বিশ্ববাসীকে সচেতন করার জন্য, যাতে আমরা ডুবে যাচ্ছি তোমরা দেখো, এইভাবে সচেতন করার জন্য। ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিল বলো তো ভাই? ইয়াসির আরাফাত কিন্তু মিশরে জন্মগ্রহণ করছিল। কোন দেশে? মিশর। মিশর। কিন্তু এ কার নেতা ছিল বলতো? প্যালেস্টাইনের নেতা ছিল, তাই না? স্বাধীন জি। প্যালেস্টাইন স্বপ্ন ছিল, করতে পারেনি, কিন্তু অনেক চেষ্টা করছে আর কি। তাহলে ইয়াসির আরাফাত মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। জন্ম কত সালে দেখো? আগস্ট 24, 1929। মৃত্যুবরণ করেছে 2004 সালে। ইয়াসির আরাফাত ছিলেন একজন ফিলিস্তিনি নেতা। পুরো নাম মোহাম্মদ আবদেল রহমান আবদেল রব, দেখো আরাফাত আল কুদওয়া আল হুসাইন। ওরে বাবা, নাম বাপরে, এত প্রত্যেকটা রচনাজি হয়ে গেল। তিনি 1994 সালে নোবেল পুরস্কার লাভ করেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত দেখো ইসরায়েল দখলদার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গেছে। বুঝতে পারছো? 2023 সালে আত্মহত্যার শীর্ষ দেশ ছিল লিথুয়ানিয়া। এটা এখন পড়ার দরকার নাই, এখন তোমাকে দেখতে হবে, যেহেতু এটা 2024 সাল। কত সাল? 2024 সাল। এর পরিসংখ্যান দেখতে হবে যে আসলে কি। দেখো এশিয়ান প্লাস 3 এর সদস্য 9 কোন দেশ ভাই? থাইল্যান্ড। এশিয়ান প্লাস 3, দেখো এর সদস্য 9 হচ্ছে থাইল্যান্ড। তাহলে সদস্যকে চীন, জাপান আর কি বলতো দক্ষিণ কোরিয়া। এদিকে দেখো থাইল্যান্ড, দেখো দক্ষিণ পূর্ব এশিয়া জাতি সংস্থা। থাইল্যান্ড কিন্তু কার বলতো ভাই? আসিয়ান বলেছিলাম না, আসিয়ান। আসিয়ানে কে কে ছিল? থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাই না, ফিলিপাইন, ভিয়েতনাম, এরা ছিল, তাই না? আর হচ্ছে এদিকে দেখো তো ভাই, আসিয়ানের যে 10টি সদস্য দেশ তোমাদের পড়াইছিলাম। আর এদিকে দেখো আসিয়ান প্লাস 3 এর সদস্য। এখন দেখো এটা একটু ডিটেলস পড়াই, তাহলে বুঝতে পারবা। প্রথমে গঠিত হয়েছিল আসিয়ান, মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে এটি কি করেছিল বলতো? রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা। এখন যদি প্রশ্ন করে আসিয়ান অনেক সময় আসে, কিন্তু আসিয়ান কি ধরনের সংস্থা? রাজনৈতিক ও কি বলতো ভাই? অর্থনৈতিক। 1967 সালের 8 আগস্ট প্রতিষ্ঠিত হয়। এখন হচ্ছে দেখো আসিয়ান প্লাস 3 এর আওতাভুক্ত কে বলতো? এই যে চীন, জাপান আর দক্ষিণ কোরিয়া। একটু উন্নত দেশ না এটা? এরা একটু উন্নত দেশ। এই দেশ তিনটির মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নত করতে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তাহলে কি জন্য তৈরি করা হয়েছিল? এই তিনটা যে দেশ আছে তাদের যেন সম্পর্কটা কি হয় বলতো ভাই, মধ্যে উন্নত করতে তৈরি করা হয়েছিল। বুঝতে পারছো? কিন্তু আসিয়ানের সদস্য কিন্তু 10টি। আসিয়ানের মধ্যে কিন্তু এরা নাই। এদিকে দেখো দেখাচ্ছি, আসিয়ানের মধ্যে থাইল্যান্ড, ব্রুনাই এগুলো আছে আর কি। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো তো মানব উন্নয়ন সূচক 2020, এটা পড়ার দরকার নাই, তারপরে পড়ে দিয়ে 133 সেই সময় ছিল। তোমার এখন দেখতে হবে মানব উন্নয়ন সূচকে 2024 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত। বাংলাদেশের অবস্থান কত, ঠিক আছে? একটু দেখে নেবা। এরপরে যদি আসি এদিকে দেখো, মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? মুসলিম বিশ্বের, এটা কিন্তু ভুল করেন সময়। মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান ছিল, এই যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণ কি বলতো পুত্রী। কিন্তু ভাই মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল বলতো ভাই? প্রধানমন্ত্রী যদি বলে তাহলে হবে পাকিস্তানের বেনজির ভুট্টো। আর পাকিস্তান প্রধানমন্ত্রী। আর যদি বলে রাষ্ট্রপতি কে ছিল প্রথম, তাহলে হবে এটা কি বলতো ভাই? ইন্দোনেশিয়ার কি বলতো? মেঘবতী সুকর্ণ পুত্রী। এটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ছিল। এ ছিল হচ্ছে রাষ্ট্রপতি। বুঝতে পারছো? তাহলে মুসলিম বিশ্বের মহিলা রাষ্ট্রপ্রধান ছিলেন কে বলতো ভাই?
সুকর্ণপুত্রী। আর প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, পাকিস্তান। আর হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, এই মুসলিম যদি বাদ দেওয়া বলে, সমগ্র বিশ্বের যদি বলে, বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, কি বলতো ভাই? শ্রীমাভো বন্দর নায়েক। মনে থাকবে। আর মুসলিম বললে এটা হবে কিন্তু। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দর নায়েক। এরপরে দেখো তো ভাই, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশ আয়ারল্যান্ড। এটা ছিল 2023 সালে। তোমাকে দেখতে হবে 24 সালের কি কাহিনী, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম পেজ গেল, দ্বিতীয় পেজ গেল, এবার তৃতীয় পেজ। পড়া তো অনেক। এরপরে দেখো তো ভাই, দেখা যায় রিয়া? জি ভাইয়া। নেপালের রাজতন্ত্র বিলুপ্ত কত কোন সালে বলো তো? 2008 সালে হলো না? এটা তো জানো তো, 2008 সালে। 2008 সালে মে মাস পর্যন্ত একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল কিন্তু ওখানে। দেখো, 28 তারিখে নেপালের আইনসভা সংবিধান সংশোধন আনেন এবং কি নেপালকে একটি প্রজাতন্ত্রে রূপান্তর করে 2008 সালে। এরপর থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষকে মাদার তেরেসা। কে বলতো? মাদার। ভাইয়া একটু জুম করেন। আরেকটু করবো? আগের মতো, হ্যাঁ আচ্ছা, হয়েছে। তাহলে মাদার তেরেসা। এদিকে দেখো তো ভাই, তাহলে কি বললাম? বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মাদার তেরেসা। তাহলে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হলো মাদার তেরেসা। মাদার তেরেসা কি বলতো? আলবেনিয়ার স্কেপিয়ায় জন্মগ্রহণ করেন। আলবেনিয়ার কোথায়? কিছুক্ষণ আগে পড়ালাম এটা। স্কেপিয়ায় জন্মগ্রহণ করে। ভাই, ও যখন জন্মগ্রহণ করে, ইনি এই ভদ্র মহিলা যখন জন্মগ্রহণ করেন, তখন কিন্তু এটা আলবেনিয়া ছিল না। এখন আলবেনিয়া দেশ হয়েছে। তখন ছিল হচ্ছে যুগোস্লাভিয়া। ঠিক আছে, এখন যুগোস্লাভিয়া ভেঙে 6-7টা দেশ তৈরি হয়েছে। তিনি নারী শিক্ষার অগ্রসরের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি এশিয়ায় হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিতে নোবেল পুরস্কার পাইছে কিন্তু। ঠিক আছে, উনি যেহেতু কোথায় চলে আসছিল বলো? এশিয়ায়, কলকাতায়। তাই না? নরওয়ের আইনসভার নাম কি? স্টর্টিং। মনে রাখবা। কোনটার আইনসভা মনে রাখবা তোমাদের যদি একটু বলি ভাই। দেখো, আজ মনে করবা নরওয়ে, এগুলার একটু ব্যতিক্রম, ডেনমার্ক আর ফিনল্যান্ড। ডেনমার্ক, ফিনল্যান্ড, এগুলো একটু দেখবা। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আর একটা ছিল হচ্ছে কি ছিল? সুইডেন। এর হচ্ছে আইনসভার নাম একটু দেখবা। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই, নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং। ডেনমার্কের মেবি হচ্ছে ফকেটিং আর কি। যাক, এই মুহূর্তে আমার মনে নাই। ঠিক আছে, একটু দেওয়া আছে এদিকে দেখো। যাক, ভালো। তা নরওয়ের আইনসভার নাম হচ্ছে, এদিকে দেখো তো ভাই, স্টর্টিং। ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফকেটিং। সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্সভাগ। ইসরায়েলের কিন্তু নেসেট। এটা মনে রাখবা, রিক্সভাগ। ঠিক আছে, এটা কোন দেশের বলো তো? সুইডেনের। এই যে কয়টা নাম লেখা দিলাম, একটু বই দেখবা, মনে করবা। দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অধীনে ছিল? ভাই, ফিলিপাইন। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। ম্যানিলায় কি আছে বলো তো? পারবা? ধান গবেষণা ইন্টারন্যাশনাল ইরি আছে। ধান গবেষণা কি বলতো প্রতিষ্ঠান আছে, তাই না? আচ্ছা, ফিলিপাইন এক সময় কার ছিল বলতো ভাই? স্পেনীয়। দেখো, সাম্রাজ্যের অধীনে ছিল। একটু পড়ো দেখো। ম্যাজেলন 1521 সালে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করে। 1542 সালে স্পেন দ্বীপপুঞ্জটি দখল করে। দেখছো, এদের কাজই হচ্ছে ইউরোপিয়ান হচ্ছে আগ্রাসী মনোভাব ছিল সেই সময়। খালি উপনিবেশ তৈরি করত। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপস এর নামে, দেখো, ফিলিপসের নামে দ্বীপটির নামকরণ করা হয় ফিলিপাইন। তাহলে স্পেনের রাজা কার নামে? ফিলিপসের নামে। যুক্তরাষ্ট্রের দখলে চলে যায় কত সালে? দেখো, যুক্তরাষ্ট্র কিন্তু দখল করে নেয় 1898 সালে। স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরা 1946 সালের 4 জুলাই। ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল। এই ভিয়েতনামে ছিল ফ্রান্সের উপনিবেশ, মনে রাখবা।
ভিয়েতনামে ছিল এশিয়ার ফ্রান্সের উপনিবেশ। এই ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। মালয়েশিয়া ছিল ব্রিটেনের উপনিবেশ। 1965 সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটা কি ছিল বলতো? ক্রাউন কলোনি ছিল, একটা সমৃদ্ধ কলোনি। কারণ ওখানে ছিল আগে ব্রিটিশরা কি করতো বলতো ভাই? বাণিজ্য জাহাজ, সমুদ্রপথে বাণিজ্য জাহাজ নিয়ে ওরা হচ্ছে বাণিজ্য পরিচালনা করতো। তো এইখানে ওই সিঙ্গাপুরের ওই পাশ দিয়ে জাহাজ নিয়ে যাইতো আর কি। এই জন্য ওরা এটা হচ্ছে বলা হয় ক্রাউন কলোনি। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত? উত্তরপ্রদেশে, যেটা ভাঙ্গা হয়েছিল গত 1992 সালে। ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? তাহলে ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম হচ্ছে, আমরা যদি অপশানে দেখি তাহলে হচ্ছে এই যে বিধানসভা লেখা আছে, রাজ্যসভা, লোকসভা, পঞ্চায়েত। ভারতের কিন্তু পশ্চিমবঙ্গের হবে হচ্ছে বিধানসভা। বুঝতে পারছো? কোন সালে তুরস্কের খেলাফতের অবসান হয়? এই তুরস্কের খেলাফতের অবসান হয়ে হচ্ছে 1922 সালে। অবসান হলে এই যে কামাল পাশা ক্ষমতায় আসে, তুরস্ক ভেঙে যায়, মানে অটোমান সাম্রাজ্য ভেঙে যায়। যাওয়ার পরে আবার পূর্ণভাবে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অর্থনীতি ভেঙে যায়, এই জন্য কামাল পাশাকে বলা হয় কি আধুনিক তুরস্কের জনক। তাহলে খিলাফত আন্দোলন যা ভারতীয়, এদিকে দেখো ভাই, তুরস্কে খেলাফতের অবসান হয়। ভারতবর্ষে কি ছিল? খেলাফত আন্দোলন চলতেছিল না? ওই তুরস্কে খেলাফতের যখন অবসান হয়ে যায়, তুরস্কের খেলাফতই থাকে না। আগে একটা সুলতান থাকতো, মুসলিম বিশ্ব তাকে মনে করতো সে অনেক সম্মানিত মুসলমানদের প্রতিনিধি। যেহেতু খেলাফতই নাই, তাহলে তো খলিফা থাকবে না। তো ওই জন্য খেলাফত আন্দোলন, যদি একটু বড় খেলাফত আন্দোলন যা ভারতের মুসলিম আন্দোলন নামে পরিচিত। ইসলামিক খেলাফত পুনরুদ্ধার করতে দেখো ব্রিটিশ ভারতের মুসলমানরা শওকত আলী, মোহাম্মদ আলী, জহর, আবুল কালাম আজাদ নেতৃত্বে পরিচালিত একটি সর্ব ইসলামবাদ রাজনৈতিক প্রতিবাদ অভিযান করে। শেব্র চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরে খলিফা এবং উসমানী সাম্রাজ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি প্রতিবাদ ছিল। 1942 সালের শেষের দিকে দেখো তো তুরস্ক আরও অনুকূল কূটনীতিক অবস্থান অর্জন করে এবং ধর্মনিরপেক্ষতার দিকে অগ্রসর হলে এই আন্দোলন ভেঙে যায়। তুরস্কই কামাল আতাতুর্ক করছিল কি মুসলিম রাষ্ট্র থেকে ঘোষণা করছিল এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেয়ার তুরস্ক আবার নতুনভাবে যাত্রা শুরু করছিল। সেই সময় ইউরোপের নাম দিয়েছিল ইউরোপের রুগ্ন জাতি তুরস্কের আর কি, অবজ্ঞা করে আর কি। এখন সেটা আর নাই। 1924 সালের মধ্যে তুরস্ক খলিফার ভূমিকা কেবল বাতিল করে দিয়েছিল। এদিকে দেখো, তাহলে 1922 সালে কিন্তু খলিফা কি হয় বলতো ভাই? খিলাফতের অবসান হয়। এই মেঘবতী সুকন্যা পুত্রী কত সালে দেখো তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। এটা মুসলিম বিশ্বের প্রথম প্রেসিডেন্ট 2001 সালে। ঠিক আছে, কত সালে? 2001 সালে। আচ্ছা, তাহলে আমরা কত পর্যন্ত গেলাম? 26, 27। এর পরের পেজে আমরা যাই। পরের পেজে হচ্ছে দেখো, দেখা যায় 26 গেল, তাই না? আচ্ছা, তাহলে কত সালে বলো তো? মেঘবতী সুকন্যাপুত্রী মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট 2001 সালে কিন্তু 10 আগস্ট নির্বাচিত হয়েছিল, তাই না? এই লাল শার্ট হলুদ শার্ট সমর্থকরা আন্দোলন করেছে দেশে থাইল্যান্ডে। ঠিক আছে, এখন কি হয়েছিল? লাল শার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রী আপেসিত ওয়েস আসিয়ার পদত্যাগ এবং নতুন নির্বাচনের ডাকার দাবি জানিয়ে ব্যাংককের কেন্দ্রে জমা হয়। লাল শার্ট পরা বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতের সমর্থক, মানে ওই একদল একটা সরকারের আর একটা দল ছিল আর একটা সরকারের, এইভাবে একটা আন্দোলন চলছিল। কেউ কিছু যারা একটা সরকারের ছিল এরা হচ্ছে লাল শার্ট পরে করছে, আর একটা হচ্ছে হলুদ শার্ট। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। না কোথায় হয়েছিল বলো তো? লাল শার্ট আর হচ্ছে হলুদ শার্ট থাইল্যান্ডে। এই নাগান্য কারাবাগ কিসের নাম? নাগান্য কারাবাগ হচ্ছে ছিটমহল। এটা না যুদ্ধ হয়েছিল কার সাথে বলো তো ভাই? যুদ্ধ হয়েছিল আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছিল। ঠিক আছে, এই নাগান্য কারাবাগ কিন্তু এটা ধর্ম যারা নাগান্য কারাবাগ আছে খ্রিস্টান অধ্যুষিত এলাকাটা। একটি ছিটমহলটি সম্পূর্ণভাবে আজারবাইজানের মাঝে অবস্থিত হলেও এটা কিন্তু আজারবাইজানের মাঝে। এই ভূখণ্ডটি তাদের বলে দাবি করে আসছে, তবে আন্তর্জাতিক ভাবে আজারবাইজান বলে স্বীকৃত এই ভূখণ্ড দখল নিয়ে
দেখো তো ভাই কত 27 সেপ্টেম্বর কত বলো কি রে ভাই এরকম হচ্ছে 2020 সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কি হয়েছিল বলো তো ভাই যুদ্ধ হয়েছিল তাই না এই যুদ্ধ আমরা দেখছি সেই সময় প্রচুর সংবাদ প্রচার হচ্ছিল তুমুল যুদ্ধ সংগঠিত হয় রাশিয়ার মধ্যস্থতায় 9 নভেম্বর 2020 সালে বিবদমান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবার গোলান মরুভূমি কোন দুইটি দেশের সংঘাতের কারণ বলো তো ভাই গোলান মরুভূমি সিরিয়া আর হচ্ছে ইসরায়েল বুঝতে পারছো আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এটা দখল করে নেয় 2/3 গোলান মরুভূমিতে দেখো সিরিয়া ও ইসরায়েলের যুদ্ধবিরতি রেখা পার্পল লাইন নামে পরিচিত মনে থাকবে কি লাইন পার্পল লাইন 1981 সালে ইসরায়েল গোলান মালভূমিতে দখলকৃত দেখো তো জায়গা নিজের অধিভুক্ত করে কত সালে 21 সালে ও খালি দখল করেই যাচ্ছে দখলদার মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কিন্তু এখন লুক্সেমবার্গ মনে থাকে জানো এটা ইউরোপে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল বলতো ষোড়শ লই যখন ফরাসি বিপ্লব হয় সেই সময় এই যে রাজা ছিল হচ্ছে ষোড়শ লই ঠিক আছে প্রশ্ন যদি আসে ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল পারবা এখন দেখো ষোড়শ লুই ছিল ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের পতনের আগে ফ্রান্সের শেষ রাজা গিলোটনে মৃত্যুদণ্ড দেওয়ার 4 মাস আগ পর্যন্ত তাকে নাগরিক লুই ক্যাপেট নামে অভিহিত করা হতো এই গিলোটিন বুঝো উপর থেকে ওই যে কি ছেড়ে দেয় বলো তো ব্লেড ছেড়ে দেয় নিচে কি হয় মাথার উপর পড়ার পরে মাথা দ্বিখণ্ড হয়ে যায় না দেখো তাহলে নেপোলিয়ন 1804 সাল থেকে 1814 সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিল তার রাজত্বকালে ফ্রান্স অনেক শক্তিশালী ছিল এখন প্রশ্ন হচ্ছে এই বলো তো ভাই এই বিপ্লব কত হয় ফরাসি বিপ্লব কত সালে হয় পারবা বলো 1 মিনিট সময় দিলাম ফরাসি বিপ্লব পারবা মনে নাই ভাইয়া কেন এটা তো মনে রাখতে হবে পরীক্ষা আসবে তো চলো বলো 1789 মনে পড়ে ফরাসি বিপ্লব কত বলো তো ভাই 1789 বাস্তিল দুর্গের পতন হয় আর কি ঠিক আছে মনে থাকে জানো আচ্ছা বাকু কোন দেশের রাজধানী আজারবাইজানের রাজধানী বাকু এই বার্লিন দেওয়ালের পতন ঘটে হচ্ছে 1979 সালে বার্লিন দেওয়াল দেওয়া হয়েছিল কোথায় বার্লিনের মাঝখানে বার্লিনকে 2 ভাগে ভাগ করা হয়েছিল পশ্চিম ভাগ ছিল হচ্ছে কি বলতো ভাই যারা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আর পূর্বে অংশে ছিল সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে হচ্ছে সমাজতন্ত্র যেটা 2টা প্রাচীর ভেঙে আবার জার্মানি একত্রিত হয় 1989 সালে সম্প্রতি কোন দেশ সরকারের অধিক মাত্রায় ঋণ গ্রহণের জন্য নিজেকে দেউলিয়া ঘোষণা করে এটা হচ্ছে সাম্প্রতিক বিষয় সাম্প্রতিক যেগুলো তোমাকে পড়াবো এই রিলেটেড এখনকার পড়তে হবে তোমাকে সেই সময় যখন কোশ্চেন করা হয়েছে সেই সময় যে দেউলিয়া ঘোষণা করলো না শ্রীলঙ্কা দেখলা না রাজপ্রাসাদ কি করলো ঘিরা নিল না ওই সময়ের প্রশ্নটা 20 সালের দিকের কারো প্রশ্ন আচ্ছা কে লৌহ মানবী নামে পরিচিত বলো তো ভাই ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল কি মার্গারেট কি থেসার মার্গারেট থেসার তাকে লৌহ মানবী বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তো 4 নাম্বারটা শ্রীলঙ্কা বললেন হ্যাঁ কোনটা ভাইয়া শ্রীলঙ্কা দেখলা না 2022 সালে কি করলো বলো তো ভাই দেউলিয়া ঘোষণা করলো না এই যে বাংলাদেশের যেমন গণভবন দখল হলো না ওইভাবে ওদের রাষ্ট্রপতি ভবন দখল করছিল সবাই এবং ঋণে পড়ে গেছিল এই যে ইয়ার মধ্যে এটা হলো তো করোনার মধ্যে ঠিক আছে তাহলে কে লৌহ মানবী নামে পরিচিত বলো তো মার্গারেট কে থেসার এই কোথাকার প্রধানমন্ত্রী ছিল বলো তো ইংল্যান্ডের হ্যাঁ নারী প্রধানমন্ত্রী ছিল এরপরে দেখো তো 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে
তার নাম এবং রেস্তোরাঁর নাম ভাই স্পেনের মাদ্রিদ শহরে নাম হচ্ছে কাসা বোডিল বা কোনো জায়গায় বোতিল লেখা থাকে, তাহলে মনে থাকবে বিশ্বের সবচেয়ে প্রাচীন রেস্তোরাঁ কোথায়? স্পেনের রাজধানী মাদ্রিদে। তার নাম হচ্ছে, রেস্তোরাঁর নাম হচ্ছে কাসা বোতিল। অনেক বই যে তোমার এমপিতির বই লেখা আছে কাসা বোতিল, আর এখানে বোডিল লেখা আছে, থাক সে সমস্যা না। আয়ারল্যান্ডের রাজধানী কোনটি? ডাবলিন। তাহলে আয়ারল্যান্ডের রাজধানী কি বলতো ভাই? ডাবলিন। ঠিক আছে। আচ্ছা, একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্য পুরস্কার পায় কে বলতো? উইনস্টন চার্চিল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইউকের প্রধানমন্ত্রী, ইউনাইটেড কিংডম, এবং সে একটা বই লিখছিল ওই যুদ্ধ বিষয়ে, বুঝেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, কিন্তু এই রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও সাহিত্য নোবেল পুরস্কার পায় ওই বইয়ের জন্য। ঠিক আছে। এই মাল্টার রাজধানী হচ্ছে ভ্যালেটা, বুঝতে পারছো? মাল্টার রাজধানী কি? ভ্যালেটা। আচ্ছা, কোন দেশের, দেখো পতাকাকে ইউনিয়ন, এটা আমি কিন্তু পড়াচ্ছি ইউরোপীয় মহাদেশ, ওরা একটু দেখবা ভালো করে। ইউরোপীয় মহাদেশের যে তোমাদের কোশ্চেন করছিলাম, এখন 10 নম্বর পড়াচ্ছি। প্রথমটা এশিয়া শেষ, এশিয়া 30টা করছিলাম। কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়? ইউনিয়ন জ্যাক বলা হয় কোন দেশের বলো তো? ইউকের না, ব্রিটেনের, তাই না? ইউনাইটেড কিংডম। দেখো গ্লাসনস্তর অর্থ কি বলতো? এই গ্লাসনস্তর জন্যই ধারণা করা হয় হচ্ছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এই গ্লাসনস্ত নিশ্চয়ই কে নিয়ে এসেছিল বলতো সে সময়ের, মনে আছে? ইউএস এর দেখো ওই সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট সেই সময় ছিল, কয়েকদিন আগে মারা গেল উনি। প্রেসিডেন্ট করছিল কি খোলামেলা আলোচনা, যার নাম হচ্ছে গ্লাসনস্ত। এর ফলে আস্তে আস্তে সমালোচনা, এরপরে প্রতিবাদ, এখান থেকে আস্তে আস্তে সব ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। জার্মানির প্রথম চ্যান্সেলরের নাম কি? অ্যাঞ্জেলা মার্কেল। এই কয়েক বছর ক্ষমতায় ছিল, প্রায় 15-20 বছরের মতন, মেবি 16 বছর নেতৃত্ব দিচ্ছে আর কি, অনেক বছর। এই কিছুদিন আগে থেকে অবসর গ্রহণ করছে মেবি। ঠিক আছে। তাহলে কি হবে ভাই বলতো? জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরের নাম হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আসি, এখন দেখো তো ভাই, লন্ডনের বিবিসির প্রধান কার্যালয় হচ্ছে, কার্যালয়ের নাম হচ্ছে ব্রডকাস্টিং হাউস। কি হাউস? কয়জন আছে তোমরা? রিয়া? 3 জন ভাইয়া। আচ্ছা, মুজাফর আসছে নাকি? আচ্ছা, যা হোক, কে কে আছো বলো? আমি, তাসকিরা, তামান্না। আচ্ছা, তো লন্ডন বিবিসির প্রধান কার্যালয়ের নাম হচ্ছে ব্রডকাস্টিং হাউস। কি হাউস? ব্রডকাস্টিং। তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসির ফুল মিনিং। এর প্রধান কার্যালয়ের নাম হচ্ছে ব্রডকাস্টিং হাউস, যা লন্ডনে অবস্থিত। 1922 সালের 18 অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। এই মালবরো হাউস হচ্ছে, একটু ভালো করে মনে রাখবা, কমনওয়েলথের কি বলতো সদর দপ্তর। এই মালবরো হাউস কোথায় বলতো ভাই? কমনওয়েলথ কে কে বলো? কমনওয়েলথ মানে ব্রিটিশের আগে উপনিবেশ ছিল, তারা স্বাধীনতা লাভ করেছে, সেগুলো দেশ নিয়ে হচ্ছে কি বলতো কমনওয়েলথ গঠিত, তাই না? আচ্ছা, তাহলে এখন আসি, কত নম্বর গেল এটা? 13, 14। বলকান রাষ্ট্র নিচের কোনটি ভাই? বলকান রাষ্ট্র হচ্ছে ক্রোয়েশিয়া। এবং বলকান রাষ্ট্র কি কি একটু তোমাদের যদি দেখাই, দেখো বলকান দেশ হচ্ছে 10টি, মনে রাখবা। সেই 10টি হচ্ছে কি বলতো? আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা। এই আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা একটু দেখো, ওই যে যুগোস্লাভিয়া ভেঙে গেছিল না, 6-7টা যেটা দেশ তৈরি হয়েছিল, ওগুলো কিন্তু সবই হচ্ছে বলকানের মধ্যে অবস্থিত। তাহলে বলকান দেশটি এবং তার বাইরেও কয়েকটা আছে, দেখাচ্ছি দেখো। আলবেনিয়া জন্মগ্রহণ করেছে কি? মাদার তেরেসা, তাই না? বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভানিয়া, এদেরকে বলা হয় বলকান দেশ। ঠিক আছে। স্থানীয় বলকান পর্বতমালার নাম অনুসারে এই ওখানে কিন্তু বলকান পর্বতমালা আছে।
এই অঞ্চলটিকে বলাকার নামে অভিহিত করা হয়। ওই যে হুজুরের ওয়াজ করে না অনেক সময়, দেখো না, যে ওয়াজ করে হচ্ছে ইউরাল পর্বত, না হলে এই যে বলাকান পর্বত থেকে ওই যে ইয়াজুজ মাজুজ বের হবে, সেই বলাকান। ঠিক আছে, এটা মনে রাখবা আর কি। গৌরবময় বিপ্লব সংগঠিত হয় কত সালে? এদিকে দেখো তো ভাই, 1688 সালে। নিচের দেখো তো, জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? এই জার্মানির রাজা কিন্তু ইংল্যান্ডের সিংহাসনে বসছিল তৃতীয় জর্জ। কি জর্জ? তৃতীয় জর্জ। এই দেখো, রাজা প্রথম জর্জ, দ্বিতীয় জর্জ, তৃতীয় জর্জ, এদের প্রত্যেকে ইংল্যান্ডের সিংহাসনে বসেন। প্রথম রাজার জর্জ, দ্বিতীয় রাজা জর্জ জার্মানির হ্যাভেনার প্রদেশের হ্যাভেনার প্রদেশের কি ছিল? ইলেক্টর ছিল। কিন্তু তৃতীয় জর্জ জার্মানির হ্যাভেনার রাজা ছিলেন। তো এই তৃতীয় জর্জ কি করে? এদিকে দেখো তো, ইংল্যান্ডের সিংহাসনে বসে। কিন্তু ব্রিটেনের রাজা, যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান, সে হচ্ছে 8ম এডওয়ার্ড। বিধবা মহিলাকে বিয়ে করছিল, কেউ এটা মেনে নিতে পারেনি। FBI এর প্রধান, বাইরে রিসেন্ট প্রশ্ন। এখন তোমাকে দেখতে হবে এখন FBI এর প্রধান কি আছে। সেই সময়ের FBI এর প্রধান যিনি ছিল, সে ছিল হচ্ছে ক্রিস্টোফার রে। এখন কি আছে সেটা পরের বিষয়, এটা হচ্ছে সাম্প্রতিক, এটা একটু দেখতে হবে এখন। তাহলে ক্রিস্টোফার রে, ঠিক আছে। জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম স্পিকার কে ছিল? মহতেরেম আরাস। 20 নম্বর, পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করে? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কিন্তু গ্রিকরা ভাই। কারা? গ্রিক। একটু যদি ব্যাখ্যা পড়ো, এইদিকে দেখো, খ্রিস্টপূর্ব 600 অব্দে প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করে পৃথিবী একটি গ্রহ। তাহলে এখন যদি প্রশ্ন হয় পৃথিবী একটি গ্রহ, কারা প্রথম প্রমাণ করে? গ্রিকরা। তার নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা দেখো, চন্দ্র সূর্য গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হয়। চাঁদের নিজস্ব আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে কি ঘটে? এই সব মতবাদ নিয়ে এসছে কারা বলো তো ভাই? গ্রিকরা, তাই না? আচ্ছা, তাহলে আর পরের পেজে যদি যাই, নাম্বার হচ্ছে 7, 6 নম্বর পেজে গেলাম। এই দেখা যায় না, আরো বড় করতে হবে। আচ্ছা, একটু বড় করি, বলো তো ভাই। এর পড়ালাম। এই বার্লিন দেওয়ালে নির্মিত গেটের নাম কি? ব্র্যান্ডেনবার্গ গেট, মনে থাকে জানো। এই যুক্তরাষ্ট্রের 22 নম্বর, স্বাধীনতার সাথে কোন চুক্তি সম্পর্কিত? প্যারিস চুক্তি। প্যারিস। কার কাছ থেকে স্বাধীনতা নাই বলতো? যুক্তরাষ্ট্র, ইউকের কাছ থেকে, যুক্তরাজ্যের কাছ থেকে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্গারেট থেচার। কি বলে পড়ালাম? লৌহ মানবী বলা হয়। এই হোয়াইট হল, ভাই একটা ভালো করে দেখবা, হোয়াইট হাউস আর একটা হচ্ছে হোয়াইট হল। এটা কিন্তু হোয়াইট হল। হোয়াইট হল হচ্ছে লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়, আর হোয়াইট হাউস বললে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন। তাহলে হোয়াইট হল কি? লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়, মনে থাকে জানো। ঠিক আছে। এই পৃথিবীর কোন অঞ্চলে বলাকার নামে পরিচিত? কি বলে পড়ালাম না? দক্ষিণ পূর্ব ইউরোপ। এখানে 10টা দেশ ছিল, তাই না? ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে। এই কৃষি দেখো, ব্রিটিশ কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল 8ম শতাব্দীতে। কত শতাব্দীতে? এই 8ম শতাব্দী কত থেকে বলো তো? 1700 থেকে 1799 সাল পর্যন্ত বলা হয় 8ম শতাব্দী। বুঝতে পারছো? এটা হয়েছিল 1770 সালে। তারপরে যদি আসি, দেখো নিম্নের কোনটি বলাকার রাষ্ট্র? মনে পড়ে? 10টা ছিল, তার মধ্যে কি ছিল? বুলগেরিয়া। বলাকার মনে করবা 10টা। এই সাদা ক্রস কোন দেশের প্রতীক? সাদা ক্রস হচ্ছে সুইজারল্যান্ডের প্রতীক। সুইজারল্যান্ডের পতাকার মাঝখানে দেখবা সাদা ক্রস মারা আছে। ঠিক আছে।
এরপরে যদি যাই, রুশ বিপ্লবের স্থায়িত্ব কতদিন ছিল? 10 দিন। কয়দিন? 10 দিন। দেখো 29 গেল ভাই। 30টা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আসে ইউরোপের। বুশ হাউস কোন শহরে অবস্থিত? বুশ হাউস হচ্ছে দক্ষিণ, এইদিকে দেখো তো কয়টা অপশন দেওয়া আছে, স্কটল্যান্ড, মায়ামি, নিউ ইয়র্ক, লন্ডন। বুশ হাউস হচ্ছে লন্ডনে অবস্থিত, লন্ডনে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসি, বর্ণবাদী নীতি কোথায় প্রচলিত ছিল? ভাই আমরা অ্যাপার্থেটেড নেতা কাকে দেখেছিলাম বলো তো, বর্ণবিরোধী? নেলসন ম্যান্ডেলা। কোন দেশে ছিল এটা? দক্ষিণ আফ্রিকাতে না? দক্ষিণ আফ্রিকা। এই বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। এটা তো পার ভাই, যেহেতু আফ্রিকার মধ্যে ঢুকেছি ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতন্ত্র রাষ্ট্র। এর পূর্ব নাম ছিল দাহমি। গিনি উপসাগরের দেশটির প্রায় দেখো 121 কিলোমিটার দীর্ঘ তটরেখা বিদ্যমান। ঠিক আছে, এটা ছোট্ট একটা দেশ বেনিন। কোন দেশটি একাধিক রাজধানী আছে বলো তো ভাই? মনে আছে? এই যে দক্ষিণ আফ্রিকার 3টা রাজধানী আছে, একটা প্রশাসনিক, একটা বাণিজ্যিক, আর একটা কি বলতো ভাই, রাজধানী আর কি, একের অধিক। এরকম রাষ্ট্র কি কি আছে বলতো? কেউ বলতে পারবে একটা নাম? রাজধানী একের অধিক? মালয়েশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা। গেল এটা সাউথ আফ্রিকা। এই মাদিবা কার নাম ডাকতাম ছিল বলো তো ভাই? ওরা পরে আসি। এখানে দেখো এই যে অনেকগুলো দেওয়া আছে, আর ব্যাখ্যাটা দেখো। এটা যেহেতু একটু ইম্পর্টেন্ট, আর ব্যাখ্যাটা একটু পড়াই ভাই। একাধিক রাজধানী। সাউথ আফ্রিকার কয়টা রাজধানী রয়েছে বলো তো ভাই? 3টা রাজধানী ছিল। কয়টা রাজধানী? 3টা। তাহলে কেপ টাউন হলো আইনসভার রাজধানী। কেপ টাউন কোন সভা? আইনসভা। এই দেখো ব্লুম ফন্টেইন হলো বিচার বিভাগের আবাসস্থল, এবং পিটোরিয়া হলো প্রশাসনিক রাজধানী। আর একটা গেল কি? পিটোরিয়া। ঠিক আছে, তাহলে এরকম কয়টা পাইলাম বলো তো ভাই? 3টা পাইলাম সাউথ আফ্রিকার। তাহলে রাজধানী একটা, কেপ টাউন হলো আইনসভার রাজধানী, তাই না? ব্লুম ফন্টেইন হলো বিচার বিভাগের আবাসস্থল, এবং পিটোরিয়া হলো কি বলতো? প্রশাসনিক রাজধানী। মালয়েশিয়ার দেখো তো ভাই, রাজধানী হলো কি বলতো ভাই? কুয়ালালামপুর। আর একটা আছে কি বলতো ভাই? পুত্রজায়া। মনে থাকবে? আচ্ছা, এই মাদিবা কার ডাক নাম ছিল? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, মাদিমা। আর কি ছিল বলতো? খোলু, তাই না? এই নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওয়ালা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন? 7 জুন 1994। এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। ফ্রান্সের আইনসভা আবার দেখবো, ফ্রান্সের আইনসভার নাম কি? ঠিক আছে, ফ্রান্সের আইনসভা বা এটাই লাস্ট পেজ। ঠিক আছে, তাহলে আইনসভা এখানে কি দেওয়া আছে? এই আইনসভা একটু দেখবো ভাই। পার্লামেন্ট বলা হয়, দেখো কোনো দেশে কংগ্রেস বলা হয়। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে আবার কংগ্রেস। তো পার্লামেন্ট ফ্রান্সের আইনসভার নাম। ফ্রান্সের সরকারি নাম হচ্ছে ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। এই জাপানের আইনসভার নাম কিন্তু হচ্ছে ডায়েট। কি বলতো? ডায়েট। ইসরায়েলের হচ্ছে নেসেট। মনে রাখতে হবে কার আইনসভার নাম কি। আফগানিস্তানের নাম হচ্ছে শুরা। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এরপরে যদি দেখি এদিকে দেখো তো ভাই, যুক্তরাজ্যের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। বাংলাদেশেরও কিন্তু পার্লামেন্ট বা জাতীয় সংসদ। ভারতে আইনসভার নাম পার্লামেন্ট। রাশিয়ার আইনসভার নাম সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। সুপ্রিম সোভিয়েত কি বলতো? অ্যাসেম্বলি। এরপরে অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে জানো? 1975 সালে। 1975 সালে। এই দক্ষিণ সুদানের জন্ম হয় এই কয়েকদিন আগে, জন্ম হলো 2014 সালে। না 14 বলতেছি, 2011 সালে। দক্ষিণ সুদান, আগে সুদান ছিল, এখন বিভক্ত হয়েছে দক্ষিণ সুদান আর উত্তর সুদান, 2 ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আফ্রিকা মহাদেশের মানচিত্রে এই আফ্রিকার সিং
ইংলিশে কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা। 3টা দেশ ছিল না, 4টা দেশ ছিল। কয়টা দেশ ছিল? 4টা দেশ ছিল। এই দেখো তো এর মধ্যে কি আছে বলো তো? শুধু সোমালিয়া আছে। এই 4টা দেশকে একটু মনে রাখতে হবে ভাই, হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা দেশ, একটা হচ্ছে সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, আচ্ছা এদিকে দেখো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবেতি আর হচ্ছে সোমালিয়া দ্বারা গঠিত। কয়টা দেশ? 4টি। 4টি দেশ। এই 4টি দেশকে আফ্রিকার সিং বলা হয়। সিংহের মতো দেখবো, এই যে আফ্রিকা মহাদেশ এরকম, এই জায়গায় এরকম সিংহের মতো না, হ্যাঁ, এই সিংহের এখানে 4টা দেশ আছে। এই সিংহের মতো হচ্ছে সেই 4টা দেশ হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি আর একটা হচ্ছে সোমালিয়া। ঠিক আছে? আচ্ছা, দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা, আর উত্তর সুদানের কি? খার্তুম। মনে থাকবে? 2011 সালে দক্ষিণ সুদান হয়েছে, আগে কিন্তু ছিল না এটা। তো জুবা, এই আজকে থাকলো আর কি, সবকিছু হয়েছে তো সলভ, তাই না? হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে, ভিডিও দিয়ে দিলাম, যারা ইয়া করেনি এটা দেখে সলভ করবে আর কি, টপ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকো।